আমি আমার কোনো ভিডিওতে এই আহ্বানটা করি না যে এটা আসলে পুরোপুরি শুনবেন বা শোনার চেষ্টা করবেন। আজকের ভিডিওটায় আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আমার আলোচনাটুকু একটু শোনার চেষ্টা করবেন, অন্তত প্রথম অংশটা শোনার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। এই রিকোয়েস্টটা হচ্ছে পুরো বাংলাদেশে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কর্তৃপক্ষ এবং যারা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছেন নানাভাবে, তাদের প্রতি প্রথম আহ্বান আমি যেটা জানাতে চাই, আপনারা সবাই জানেন যে পাগলা মসজিদে প্রতি বছর সাধারণ মানুষ, সারা বাংলাদেশের মানুষ কোটি কোটি টাকা, ডলার, গহনা, নানা কিছু মূল্যবান সামগ্রী দান করেন। গত এক বছরে এই পাগলা মসজিদে যত টাকা পয়সা এবং যত মূল্যবান সামগ্রী দান করা হয়েছে এবং এটার আর্থিক মূল্য যা, এর পুরোটাই আমি আহ্বান করবো, এটা আমার ব্যক্তিগত আহ্বান, যেহেতু সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে দুঃখ ভারাক্রান্ত, সারা বাংলাদেশের মানুষ যারা বন্যায় আক্রান্ত তাদের জন্য প্রার্থনারত, তাদের জন্য সবার কিছু একটা করার চেষ্টা, যে আর্থিক মূল্য গত এক বছরে পাগলা মসজিদে জমা হয়েছে পুরোটা যেন বন্যার্তদের সাহায্যে ব্যয় করা হয়। মসজিদের উন্নয়ন কাজ, কমপ্লেক্স করা, এগুলো আমরা করতে পারবো, অবশ্যই করতে পারবো এবং সেটার প্রয়োজনও রয়েছে। কিন্তু এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানো, 17-18 জন 20 জনের মতো অলরেডি মারা গেছে। আপনার ভাবতে পারেন খাবার পানি নেই, সুপেয় পানি নেই, শোবার জায়গা নেই, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই, মাথা গুজার ঠাঁই নেই, দাঁড়ানোর জায়গা নেই, পুরো অর্থটা যেন সেখানটায় ব্যয় করা হয়। দ্বিতীয় যে আহ্বানটা আমি জানাবো, মোবাইল অপারেটর কোম্পানি যারা রয়েছে তারা যেন ফুললি তাদের নেটওয়ার্ক ফ্রি করে দেয়, শুধু ইন্টারনেট না, প্রত্যেকটা মোবাইল অপারেটর কোম্পানি টাওয়ার্স গুলো সেখানটায় রয়েছে, তারা যেন ওই এলাকায় ওই টাওয়ার ব্যবহার করে যেসব কল করা হবে, টেক্সট করা হবে এবং ইন্টারনেট ব্যবহার করা হবে পুরোটা যেন ফ্রি করে দেয়। উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি। যারা যারা নেটওয়ার্ক ভাগ্যক্রমে পাচ্ছেন তারা যেন অন্তত এই ব্যবহারটা করতে পারেন। থার্ড যে পয়েন্ট, আমরা জানি যে অনেক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রয়েছেন, বিকাশ, নগদ, এর বাইরে রকেট রয়েছে, আরো অনেকগুলো রয়েছে, আমি আলোচিত যে কয়েকটা নাম বললাম, তারা যেন ওই যে ক্যাশ আউট চার্জ বা ওখান থেকেও আজকে ব্যবসা করা, গতকাল ব্যবসা করা, আগামীকাল ব্যবসা করা, প্রচুর মানুষ আসলে চেষ্টা করছে মানুষকে হেল্প করার জন্য এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসকে ইউজ করে। আপনারা এই 2-3-4 দিন একটু ব্যবসাটা না করলে আমার কাছে মনে হয় যে খুব বেশি লস হবে না। সারা বাংলাদেশের মানুষ আপনাদের এই ব্যবসাকে সাহায্য করে। যে অঞ্চলটা এই মুহূর্তে ডুবছে, যে অঞ্চলের মানুষ এই মুহূর্তে কষ্টে আছে, তারাও আপনাদের ব্যবসাকে সহযোগিতা করে, আপনারা অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠবেন। কিন্তু এই সাহায্যটুকু করুন, এটা আমার দিক থেকে আমার কাছে মনে হয়, এটা আমার খুব ব্যক্তিগত আহ্বান। আপনারা যারা শুনছেন, আপনারা যদি এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে থাকেন, এই মসজিদ ব্যবস্থাপনার সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে সেটা করবেন। উদাত্ত আহ্বান। যে আলোচনা করতে চাই, আমি মূল আলোচনায় ফিরবো, যে সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানকে কেন্দ্র করে 3 থেকে 4টা ইস্যু রয়েছে, যে ইস্যুস গুলো আসলে আলোচনায় আসার যোগ্য। এবং সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়েছে, এটার পর এই ইস্যুগুলো আসলে ডালপালা মেলেছে। এই যে ইস্যুস গুলো, এর প্রধান ইস্যু যেটা, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে আর কি কখনো ফিরতে পারবেন কিনা। এখনো খেলছেন, যেহেতু খেলাটা শুরু হয়ে গেছে, 5 দিনের টেস্ট, 3 দিন শেষ হয়ে গেছে, এটা একটা। দ্বিতীয় যেটা, সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না, আসলেই তিনি এয়ারপোর্টে কি গ্রেফতার হবেন, তাকে কি অ্যারেস্ট করা হবে। থার্ড যে পয়েন্ট, সাকিব আল হাসানের ব্যাপারে বা সাকিব আল হাসানের এগেনস্টে যে মামলাটা করা হয়েছে, এটা আসলে রিগার্ডিং দ্য কারেন্ট সার্কামস্টেন্স কতটুকু স্ট্রং। ওকে, সো আমি যদি শুরু করি রিগার্ডিং দ্য সার্কামস্টেন্স থার্ড নাম্বার পয়েন্ট দিয়ে, যে এটা আসলে কতটুকু স্ট্রং, তাহলে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে মোহাম্মদপুরের মামলাটা দায়ের করা হয়েছে আদাবত থানায়, সম্ভবত গার্মেন্টস কর্মী হত্যা মামলা। সেখানে সাকিবের সাথে আরো অনেকেই রয়েছেন, কিন্তু সাকিব আল হাসান এই হত্যা মামলার অন্যতম আসামি। এই হত্যাকাণ্ডটা যখন ঘটেছে, ঠিক সেই সময়টায় মানে বাংলাদেশে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছিল, যখন পিটিএ গুলি করে আসলে সাধারণদের মারা হয়েছিল, এই মামলাটা তুলনামূলকভাবে সাকিবের এগেনস্টে দ্যাট মাচ স্ট্রং না, এটা আমার কাছে মনে হয়। কারণ সাকিব ওই সময় বাংলাদেশে অবস্থান করছিলেন না, তিনি কানাডিয়ান গ্লোবাল টি20, আবার ইউএসএ তে মেজর লিগ ক্রিকেট, এগুলো খেলায় অনেক বেশি বিজি ছিলেন। সো সাকিব সরাসরি বাংলাদেশে যদি অবস্থান করতেন, মোহাম্মদপুর এলাকায় যদি অবস্থান করতেন বা ওই টেরিটরির মধ্যে যদি থাকতেন, আমার কাছে মনে হয় ইট কুড বি মোর স্ট্রঙ্গার। সো এই মামলাটায় সাকিবের নাম জড়ালেও খুব বেশি স্ট্রং মামলা কেস, মানে কেসগুলোরও কিন্তু ধাপ আছে, যে তুলনামূলক উইক, মিডিয়াম কেস, স্ট্রং কেস, মানে মামলার এজাহারের উপর ডিপেন্ড করে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব বেশি স্ট্রং না। আমি খুব বেশি আইন বুঝি না, খুব বেশি এসব ব্যাপার বুঝি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, বরং সাকিবের এগেনস্টে আপকামিং যে কেসেস গুলো লোড হচ্ছে, যেমন তিনি শেয়ার বাজার কারসাজির সাথে জড়িত ছিলেন তার দোস্তকে নিয়ে, তারপরে তিনি স্বর্ণের ব্যবসা অনুমতি না নিয়ে তিনি করেছিলেন, মানব পাচার করেছিলেন ফিয়েস্তা নামক একটা অর্গানাইজেশনকে নিয়ে, এগুলো কিন্তু মাচ মোর স্ট্রঙ্গার দ্যান দ্যাট কেস। 1 নম্বর পয়েন্টের উত্তর দিলাম। দ্বিতীয় পয়েন্ট যেটা, সাকিব কি বাংলাদেশে আসা মাত্রই গ্রেপ্তার হবেন কিনা, সাকিব কি বাংলাদেশে আসতে পারবেন কিনা, এটার উত্তরটা হচ্ছে সাকিব যদি বাংলাদেশে এই মুহূর্তে আসার চেষ্টা করেন, যেহেতু তিনি একটা হত্যা মামলার আসামি, ডেফিনেটলি অ্যাকর্ডিং টু দ্য ল তিনি ইমিগ্রেশনে মানে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময়
তিনি, আমি যতটুকু মনে করি বা এখন পর্যন্ত এক্সপেরিয়েন্সেস গুলো যেগুলো আমরা পেয়েছি, সাকিব আল হাসানকে অ্যারেস্ট করা হবে, কারণ তিনি একটা হত্যা মামলার আসামি, সেটা এখন পর্যন্ত প্রমাণিত না, তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপার রয়েছে। যেহেতু তার নাম এসেছে, তার মানে তিনি অ্যাকিউজড, অভিযুক্ত, এবং যেহেতু তিনি অভিযুক্ত, তিনি বাংলাদেশে যেহেতু নেই, ল এনফোর্সিং যে আপনার অর্গানাইজেশন গুলো রয়েছে তারা আসলে সাকিবকে পাচ্ছে না, তো সাকিব বাংলাদেশে পা রাখা মাত্র অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। থার্ড যে পয়েন্টটা নিয়ে খুব উৎসাহ সবার বা জানার জন্য, সেটা হচ্ছে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের আসলে সিচুয়েশনটা কি, তিনি কি তার ক্যারিয়ার এগিয়ে নিতে পারবেন কি পারবেন না, এই পার্টিকুলার মামলাটা হবার পরে তিনি আসলে কতদিন খেলতে পারবেন। আমার কাছে উত্তরটা হচ্ছে যে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের দ্য এন্ড চলমান টেস্ট। কেন আমি কথা বলছি, কারণ সাকিব আল হাসান অলরেডি পাকিস্তানে যাবার আগে আমরা যদি খেয়াল করে দেখি, তিনি কিন্তু বাংলাদেশে পা রাখতে চান না। তিনি একটা আবদার করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে খেলতে চান। এই রিপোর্টটা আমি করার পর আপনারা আমাকে গালিগালাজ করেছিলেন, এবং কোনো ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আমি জানছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনাদের প্রিয় কারো এগেনস্টে গেলে কি ভাই আমি খারাপ হয়ে গেলাম? ঘটনা তো এটা ঘটার ছিল এবং ঘটেছে, সো এই ঘটনাটা আমি আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করেছিলাম। তো সাকিব আল হাসান এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছেন, বাংলাদেশে আসতে তিনি ভয় পাচ্ছিলেন, তিনি অনেক ধরনের দুই নাম্বারি, অনেক ধরনের অবৈধ সম্পৃক্ততার সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন দেখে তার মধ্যে সেই কাজটা করছিল, ভয়ের ব্যাপারটা কাজ করছিল। সো সাকিব আল হাসান আসেন নাই, যখন তার বিরুদ্ধে মামলা হয়নি তখনই তিনি আসেন নাই। এখন তিনি একটা হত্যা মামলার আসামি, তিনি ডেফিনেটলি আসবেন না। এবং যেই ক্রিকেটার কদিন আগে প্রধান হিসেবে যিনি বিসিবিতে দায়িত্ব গ্রহণ করেছেন, আমাদের ফারুক আহমেদ, তিনি স্পষ্ট করেছেন যে সাকিব ঘুরে ঘুরে বেড়ায়, কতদিন তার ক্যারিয়ারকে কন্টিনিউ করতে পারবে আমি সন্দিহান। এখন আপনি বাংলাদেশে খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, কিন্তু যেই খেলাগুলো বাংলাদেশ ঘরের মাঠে খেলবে সেই খেলাগুলোতে আপনি অংশগ্রহণ করবেন না, যেহেতু বাংলাদেশ ঘরের মাঠে যে ম্যাচেস গুলো খেলবে সেগুলো বাংলাদেশই হবে। তো সাকিব তো আসলে বাংলাদেশে এলেই অ্যারেস্ট হয়ে যাবেন, এরপরে তিনি কবে ছুটি পাবেন, ছাড়া পাবেন, এবং এই মামলা থেকে তিনি মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোনোভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনাই করবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যদি বিবেচিত না হন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ারই তার শেষ, যতক্ষণ না পর্যন্ত তিনি মুক্ত হবেন। সো এই যে মামলা, এই যে প্রক্রিয়া, এটা চার্জশিট আছে, ইনভেস্টিগেশন হবে, পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু হবে, এটা ভাই এমন না যে আগামী 2 মাস 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথম কথা, সাকিব আল হাসানকে বাংলাদেশে এলে অবশ্যই ল এনফোর্সিং এজেন্সি বা অর্গানাইজেশন গুলোর সাথে তাকে মুখোমুখি হতে হবে, তাকে অ্যারেস্টেড হতে হবে। তো সেটা যদি হয়, সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার, যেহেতু বয়স 38, তার যদি বয়স 25 হতো, রুবেল হোসেন মামলা খেয়েছিলেন, আরো অনেক ক্রিকেটার মামলা খেয়েছিলেন, পরবর্তীতে তারা কামব্যাক করেছেন, তাহলে একটা সম্ভাবনা ছিল। সাকিবের যেহেতু বয়সটা এমন একটা পর্যায়ে, অলমোস্ট এন্ডিং রাইট নাও, আমরা সানটাকে যেভাবে দেখছি যে ইট ইজ অলমোস্ট সেটিং, সো এরকম একটা অবস্থায় সাকিব আল হাসান আগামী 2-3 বছর পরেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় থাকবেন, পারফরমেন্স করতে পারবেন, বাংলাদেশে আসতে পারবেন। তিনি যেসব কর্মকাণ্ডের মধ্যে জড়িয়েছেন সেটা ভাই যথেষ্ট আমার কাছে মনে হয় কনফিউজিং। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে আমি যতটুকু জানি, যতটুকু খবর পেয়েছি, যতটুকু খোঁজ রাখার চেষ্টা করছি, যে আরো অনেকগুলো যৌক্তিক মামলা, কেস লোডিং, যেগুলো সাকিব আল হাসান বিভিন্ন সময় এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে পার পেয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারগুলো সামনে আসছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিং থেকে শুরু করে, সাকিব আল হাসানের এগেনস্টে মানব পাচার থেকে শুরু করে, শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে, স্বর্ণের ব্যবসায় অনুমতি ছাড়া শুরু করে অসংখ্য মামলা লোডিং, এবং সেই মামলাগুলো যদি তার এগেনস্টে রুজু হয়, সাকিবের এই মুহূর্তের যে সিচুয়েশন, তার থেকে সিচুয়েশনটা খারাপ হবে। সাকিবের ক্যারিয়ারের আমরা দ্য এন্ড বলতে পারি। বলতে খারাপ লাগছে, দুঃখজনক হলো সত্য, আলটিমেটলি এটাই হয়তো হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, এবং শুরুতে যে রিকোয়েস্ট গুলো করেছি, কারো ভালো না লাগলে আমাকে ক্ষমা করে দিয়েন, আর যদি কারো কিছু করার থাকে বন্যার্থদের জন্য, প্লিজ করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন।